মুভির শুরুতে আমাদের বলা হয় হাজার হাজার বছর ধরে গৌতম বুদ্ধা এই পুরো ইউনিভার্সের দেখাশোনা করছে। যেসব মানুষেরা অমর ছিল তারা স্বর্গে বসবাস করত, আর নরকের রাজা পৃথিবীতে তার কামকাজ সামলাতো, আর ড্রাগনগুলো সমুদ্রের নিচে বসবাস করত। সবকিছু একদম ভালোভাবেই চলছিল। কিন্তু একদিন রাতে হঠাৎ করে একটা জাদুকরী পাথরের ভিতর থেকে একটা মাংকির জন্ম হয়। দুষ্টু বাদরটা জন্ম নেওয়ার সাথে সাথে তার চোখের লেজার দিয়ে স্বর্গের রাজাকে বিরক্ত করতে থাকে। এটা দেখে স্বর্গের রাজা বাদরটিকে শেষ করে দেওয়ার আদেশ দেয়। তখন বুদ্ধা তাকে বলে এই বাদরটা কোনো সাধারণ প্রাণী না, সে অনেক শক্তিশালী একটা জীব, তার জন্ম নেওয়ার একটা উদ্দেশ্য আছে, তুমি তাকে তার উদ্দেশ্য পূরণ করতে দাও। বুদ্ধার কথা শুনে স্বর্গের রাজা বাদরটিকে নিয়ে আর মাথা ঘামায় না। তারপর আমরা দেখি ছোট্ট মাংকি তার মতো অন্যান্য বাদরদের সাথে বন্ধুত্ব করার জন্য তাদের কাছে এগিয়ে যায়, কিন্তু তারা কেউই মাংকিকে একদমই পছন্দ করে না। তখন একজন বৃদ্ধ বাদর মাংকির মতোই আরো ছোট্ট ছোট্ট বাদরদেরকে তাদের নিয়ম কানুনের কথা বলতে থাকে। সে বলে এই পৃথিবীতে চলতে হলে আমাদের নিয়ম কানুন মেনে চলতে হবে। এই বড় পৃথিবীতে আমরা একদম ছোট্ট একটা বাদর ছাড়া আর কিছুই না। আমাদের সবাইকে সাবধানে চলাফেরা করতে হবে এবং কখনো ঝর্ণার পাশে আলোতে যাওয়া যাবে না। কিন্তু দুষ্টু মাংকি বৃদ্ধ বাদরের কথা না শুনে যেখানে বিপদ হবে সেখানে চলে যায় এবং তার পিছনে পিছনে বাকি বাচ্চাগুলোও চলে যায়। সেই সময় সেখানে ঝর্ণার মধ্য থেকে একটা রাক্ষস বেরিয়ে আসে আর একটা বাচ্চাকে তার সাথে করে নিয়ে চলে যায়। এই ঘটনায় ওই বাচ্চার মা অনেক কান্না করতে থাকে এবং এইসবের জন্য বৃদ্ধ বাদর দুষ্টু মাংকিকেই দোষারোপ করে। সে বলে এই সব কিছু তোমার জন্যই হচ্ছে, তুমি আমাদের সাথে থাকলে আমাদের বিপদ আরো বাড়তেই থাকবে, তাই আমরা তোমাকে আমাদের সাথে রাখবো না। এটা বলে তারা মাংকির দিকে নারিকেল ছুঁড়ে মারতে থাকে। ছোট্ট মাংকি সেই নারিকেলগুলো নিয়ে পাহাড়ের উপরে চলে আসে এবং সেগুলো দিয়েই রাক্ষসদের সাথে লড়াই করার প্র্যাকটিস করতে থাকে। মাংকি এভাবেই 20 বছর নারিকেল দিয়ে প্র্যাকটিস করে নারিকেল যোদ্ধা হয়ে যায়। মাংকি দেখে ঝর্ণার ওই পাশ থেকে আবারও রাক্ষসটা বানরদের দিকে এগিয়ে যাচ্ছে। রাক্ষসটা যখন একটা বাচ্চার উপর আক্রমণ করতে আসে তখন মাংকির সামনে এসে অনেক ভাব নিয়ে তার নারিকেল দিয়ে রাক্ষসের উপর আক্রমণ করে। কিন্তু এই নারিকেলের আক্রমণে রাক্ষসটার কিছুই হয় না, মানে মাংকির 20 বছরের নারিকেল অভিজ্ঞতা কোনো কাজেই আসলো না। মাংকি বলে আমি ভেবেছিলাম আমি তাকে একদম কোপাইয়া দিব, কিন্তু এখন সে আমাকে কোপাবে। রাক্ষসটা মাংকিকে একটা থাপ্পড় মেরে ওই বাচ্চাকে তার সাথে করে নিয়ে যায়। মাংকি সবাইকে বলে আরে ওই রাক্ষসটা বাচ্চাটাকে নিয়ে যাচ্ছে, কেউ কিছু করছো না কেন? বৃদ্ধ বাদর বলে আমরা কেউই ওর সাথে লড়াই করতে পারবো না, তুমি কি নিজেকে হিরো মনে করছো নাকি? মাংকি বলে আমি ওই রাক্ষসটার সাথে লড়াই করতে পারবো এবং তাকে হারিয়ে বাচ্চাটাকে ফিরিয়ে নিয়ে আসব। বৃদ্ধ বাদর বলে তুমি এই নারিকেল দিয়ে কখনোই তার সাথে ফাইট করতে পারবে না, তার সাথে ফাইট করতে হলে তোমার একটা শক্তিশালী অস্ত্র লাগবে এবং এখানে অস্ত্র শুধু পানির নিচে ড্রাগন কিং এর কাছে আছে। এটা শুনে মাংকি ড্রাগন কিং এর কাছ থেকে অস্ত্র নেওয়ার জন্য পানিতে লাফিয়ে পড়ে। তখন আমরা ড্রাগন কিংকে দেখতে পাই। সে তার লোকজনদের বলছিল আমার কাছে এমন একটা শক্তিশালী লাঠি আছে যেই লাঠির ভিতরে অজস্র জাদুকরী শক্তি লুকিয়ে আছে, যার কাছে এই লাঠি থাকবে সে যে কোনো কিছু করতে পারবে এবং আমি এই লাঠির শক্তি দিয়ে এই পুরো পৃথিবীতে রাজত্ব করব এবং যারা পানির নিচের জীবদেরকে ছোট মনে করে তাদেরকে উচিত শিক্ষা দেব। সেই সময় সেখানে মাংকি সাঁতার কাটতে কাটতে সেই লাঠির কাছে চলে আসে এবং লাঠি মাংকির সাথে কথাও বলতে পারে। মাংকি যেই লাঠিতে হাত দেয় সঙ্গে সঙ্গে লাঠি ছোট হয়ে যায়। মাংকি ওই লাঠি নিয়ে পানির উপরে চলে আসে। ড্রাগন কিং এই দৃশ্য দেখে স্বর্গের রাজাকে কল করে বলে একটা মাংকি আমার জাদুকরী লাঠি চুরি করে নিয়ে গেছে, আপনি এটার বিচার করুন। স্বর্গের রাজা বলে বুদ্ধা আমাকে ওই মাংকির বিষয়ে নাক গলাতে নিষেধ করেছে, তাই আমি কিছুই করতে পারবো না, যা করার তুমি করো। এটা শুনে ড্রাগন কিং লাঠি ফেরত নেওয়ার জন্য প্ল্যানিং করতে থাকে। অন্যদিকে মাংকি ওই লাঠি নিয়ে ঝর্ণার এই পাশে রাক্ষসের কাছে চলে আসে আর বাচ্চাটাকে বাঁচিয়ে নিয়ে ওই লাঠির সাহায্যে রাক্ষসের সাথে ফাইট করে তাকে হারিয়ে দেয়। রাক্ষসের সাথে মাংকির মোটামুটি ভালোই একটা লড়াই হয় এবং এই ঘটনার পর সবাই মাংকিকে মাংকি কিং বলে ডাকতে থাকে। বৃদ্ধ বাদরের এইসব দেখে একদমই সহ্য হচ্ছিল না, তাই সে সবার সামনে এসে মাংকিকে বলে তুমি এই লাঠি ব্যবহার করার জন্য একদমই যোগ্য না, এই লাঠিটা শুধু তাদের ব্যবহার করা উচিত যারা তাদের কৃতকর্মের মাধ্যমে অমরত্ব হাসিল করতে পেরেছে। মাংকি বলে তাহলে আমিও অমর হব। বৃদ্ধ বাদর বলে এই 1-2টা রাক্ষস মেরে তুমি কখনো অমর হতে পারবে না, অমর হতে গেলে তোমাকে 100টা রাক্ষস মারতে হবে।
তারপর মাঙ্কি অমর হওয়ার জন্য রাক্ষস মারতে বেরিয়ে পড়ে। মাঙ্কি একে একে রাক্ষসদের মারতে মারতে 99টা রাক্ষসকে মেরে ফেলে। আর শেষ একটা রাক্ষসকে মারার জন্য সে একটা গ্রামে আসে। গ্রামের লোকজনেরা ভাবে এই একটা মাঙ্কি আমাদেরকে রাক্ষসের হাত থেকে কিভাবে বাঁচাবে, সে আমাদের কোনো সাহায্য করতে পারবে না। তাই তারা মাঙ্কিকে এখান থেকে চলে যেতে বলে। তখন সেখানে এই মেয়েটা এসে মাঙ্কির পক্ষ নিয়ে তার বিষয়ে অনেক ভালো ভালো কথা বলে, যে মাঙ্কি অনেক ভালো যোদ্ধা, সে আমাদেরকে রাক্ষসদের হাত থেকে অবশ্যই বাঁচাতে পারবে। এটা শুনে গ্রামের লোকজনেরা ভাবে হয়তো রাক্ষসটা মাঙ্কিকেই খেয়ে ফেলবে আর মাঙ্কির বিনিময়ে আমাদেরকে ছেড়ে দেবে। আর যদি মাঙ্কি রাক্ষসদেরকে হারিয়ে দেয় তাহলেও আমরা রাক্ষসদের হাত থেকে বেঁচে যাব। দুই দিক দিয়ে আমাদেরই লাভ। তাই তারা মাঙ্কিকে রাক্ষসের সাথে ফাইট করার জন্য রিকোয়েস্ট করে। মাঙ্কি বাহিরে এসে ওই রাক্ষসের সাথে ফাইট করতে শুরু করে এবং সে যেই গ্রামকে বাঁচাতে এসেছে ফাইট করতে করতে সে ওই গ্রামকেই তছনছ করতে থাকে। এই ছোট্ট রাক্ষসটার সাথে মাঙ্কি কিং এর অসাধারণ একটা ফাইট হয়। অনেকক্ষণ ফাইট করার পর মাঙ্কি বুদ্ধি খাটিয়ে চালাকি করে লাঠির সাহায্যে ওই রাক্ষসকে হারিয়ে দেয়। সে 100টা রাক্ষসকে মারতে পেরে অনেক খুশি হয়ে যায়। তখন সেই মেয়েটা বলে, আমার নাম হলো লিন, আমি অনেক ছোটখাটো একটা গ্রামে বসবাস করি, কিন্তু আমার ইচ্ছা আমি ভবিষ্যতে অনেক বড় কিছু করব। আমি তোমার অনেক বড় ভক্ত, আমি তোমার পথের সঙ্গী হতে চাই। কিন্তু মাঙ্কি লিনকে তার সাথে নিতে মানা করে দেয়। রাতে গ্রামের লোকজনেরা না চাইতেও মাঙ্কি যে রাক্ষসদের সাথে ফাইট করেছে এটার জন্য তার প্রশংসা করতে থাকে। কিছুক্ষণ পর সেখানে ড্রাগন কিং চলে আসে আর মাঙ্কিকে বলে, তুমি কোনো হিরো না, তুমি একটা চোর, তুমি আমার লাঠিটা আমার প্রাসাদ থেকে চুরি করে এনেছ। মাঙ্কি কিং আর ড্রাগন কিং লাঠির বিষয়টা নিয়ে ঝগড়া করতে শুরু করে। আর সেই সুযোগে ড্রাগন কিং এর এই দুইটা লোক লাঠি নিয়ে পালাতে শুরু করে। মাঙ্কি এটা দেখে দৌড়ে আবারও লাঠির কাছে চলে আসে। এখানে আবারও একটা ফাইট হয়। মাঙ্কি ড্রাগন কিং ও তার নমুনাদের মেরে আবারও সমুদ্রে পাঠিয়ে দেয়। তারপর আমরা মাঙ্কি কিংকে তার লাঠির সাথে কথা বলতে দেখি। লাঠি মাঙ্কিকে বলে, তুমি অমর হতে চাইলে তোমাকে একটা কবরস্থানে যেতে হবে। কিন্তু কবরস্থানের রাস্তা কোনটা সেটা মাঙ্কি জানতো না। আসলে মাঙ্কি কোনো কিছু পড়তেই পারতো না। তখন লিন এসে মাঙ্কিকে কবরস্থানের রাস্তা বলে দেয় আর বলে, আমিও তোমার সাথে যেতে চাই। মাঙ্কি বলে, আমার রাজ্যে আমি রাজা, আমার সাথে আমি আর কাউকে নেব না, তাই তুমি তোমার বাড়িতে ফিরে যাও। লিন বলে, আমার গ্রামে একটা সমস্যা হয়েছে, তাই আমি বাড়ি ফিরতে পারবো না। আর আমি তাড়াহুড়ো করতে গিয়ে একটা ভুল কাজ করে বসেছি। তবে আমার ইচ্ছা আমি ফিউচারে অনেক বড় কিছু করব, সেজন্য আমি তোমার সঙ্গে যেতে চাই। মাঙ্কি তাকে না করে সামনের দিকে এগোতে শুরু করে। তখন তার লাঠি মাঙ্কিকে বলে, আবে এক্সপায়ার হওয়া না পা এক্সট্রা, নিজে তো পড়াশোনা পারস না, ওই মেয়েটা পড়াশোনা পারে, তুই ভাব নিয়ে ওই মেয়েটাকে সাথেও নিতে চাস না। যদি সামনে যাইয়া কোনো কিছু পড়াশোনা করার দরকার হয় তখন কি তুই আঙ্গুল চুষবি নাকি? শালা চুপচাপ মেয়েটাকে সাথে করে নিয়ে চল। লাঠির কথা শুনে মাঙ্কি বলে, ওই শিক্ষিত পিচ্চি, চলো আমাদের সাথে। মাঙ্কি আর লিন হাঁটতে হাঁটতে কবরস্থানে চলে আসে আর তারা একটা সাদা আলোকে এখান থেকে ভিতরে যেতে দেখে। তারা নিজেদের মুখে মাটি লাগিয়ে লাঠির সাহায্যে এখানে চলে আসে। সেখানে তারা অনেকগুলো আত্মাকে দেখতে পায়। মানে একটু আগে তারা যেই একটা সাদা জিনিসকে এখানে আসতে দেখলো সেটাও একটা আত্মা ছিল। যখনই কোনো জীব মারা যায় তখনই তার আত্মা এভাবে এখানে চলে আসে। মাঙ্কি লিনকে বলে, আমাদের জন্ম এবং মৃত্যু কখন হবে সেটা আমাদের সূচিতে আগে থেকেই লেখা থাকে, তাই আমি যদি কোনোভাবে মৃত্যুর সূচি থেকে আমার নামটা মুছে দেই তাহলে আমি অমর হয়ে যাব। মাঙ্কি নরকের রাজার কাছে এসে তার সূচিপত্র চায় আর নরকের রাজা মাঙ্কির কাছে তার মৃত্যুপত্র চায়। কিন্তু মাঙ্কি যেহেতু মারা যায়নি তাই তার কাছে মৃত্যুপত্র ছিল না, আর মৃত্যুপত্র ছাড়া নরকের রাজা তাকে ভেতরেও ঢুকতে দেবে না। সেজন্য মাঙ্কি চালাকি করে সবার সামনে বলে যে লিন একটা জীবিত মানুষ, আর এখানে যেহেতু জীবিত কারোর আসা নিষেধ সেজন্য সবার অ্যাটেনশন লিনের দিকে চলে যায়। তখন মাঙ্কি সেই সুযোগে ভিতরে চলে যায়। নরকের রাজা রাগান্বিত হয়ে লিনকে বলে, এখানে জীবিত কারোর আসা একদম নিষেধ, তুমি এখানে কেন এসেছো? লিন বলে, আমি জীবিত না, আমিও একটা মৃত মানুষ। রাজা বলে, তুমি মারা গেলে কিভাবে? লিন তাকে অনেক ভুলভাল কথা বলতে থাকে, যেমন আমি সমুদ্রে পড়ে গিয়েছিলাম আর আমার উপর একটা ভয়ঙ্কর শার্ক আক্রমণ করেছিল ইত্যাদি ইত্যাদি। আর এই মদন রাজা লিনের কথা মাইনাও নেয় আর তাকে ভিতরে যাওয়ার পারমিশন দিয়ে দেয়। আমি ভাবতাছি এই বেডারে রাজা বানাইছে কে? দেখা স্পষ্ট বোঝা যাচ্ছে যে লিন একটা জীবিত মানুষ, সে মারা যায়নি। কিন্তু এই রাজা লিনের কথা শুইনা তাকে বিশ্বাস করছে। মানে এই রাজা একটা আস্ত গবেট।
লিন ভিতরে এসে মাঙ্কিকে বলে, তুমি আমাকে এরকম জায়গায় একা রেখে এসেছো কেন? নিজের টিমমেটের সাথে এরকম করা একদম ঠিক না। মাঙ্কি লিনকে নিয়ে মৃত্যুর খাতা থেকে তার নাম কেটে ফেলার জন্য এখানে আসে। তখন নরকের রাজা সেখানে এসে মাঙ্কি ও লিনকে হাতে নাতে ধরে ফেলে এবং নিজের অনেকগুলো ক্লোন বানিয়ে মাঙ্কির উপর আক্রমণ করার প্রস্তুতি গ্রহণ করে। সেই সময় মাঙ্কি নিজেরও অনেকগুলো ক্লোন বানিয়ে ফেলে এবং নরকের রাজার ক্লোনদের সাথে মাঙ্কির ক্লোনদের অনেক ভয়ানক একটা ফাইট শুরু হয়। ফাইট চলাকালীন লিন মৃত্যুর খাতায় মাঙ্কির নাম খুঁজে পেয়ে যায়, আর মাঙ্কি চালাকি করে নরকের রাজার কলম দিয়ে মৃত্যুর খাতা থেকে তার নাম কেটে দেয়। এসব দেখে নরকের রাজা বিরক্ত হয়ে স্বর্গের রাজাকে কল করে বলে, একটা শয়তান বান্দর এখানে উল্টাপাল্টা কাজ করে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তখন মাঙ্কি তাকে সরিয়ে দিয়ে স্বর্গের রাজাকে বলে, আমি মৃত্যুর খাতা থেকে আমার নাম কেটে দিয়েছি, এখন আমিও আপনাদের মতো অমর হয়ে যাব। স্বর্গের রাজা বলে, তুমি এটা অর্ধেক অমর হতে পেরেছ, মানে তুমি বৃদ্ধ হয়ে কখনো মারা যাবে না, কিন্তু যুদ্ধ করার সময় যুদ্ধের মধ্যে তোমার মারা যাওয়ার সম্ভাবনা আছে। মাঙ্কি বলে, তাহলে আমি পুরোপুরি অমর কিভাবে হতে পারবো? স্বর্গের রাজা বলে, পুরোপুরি অমর হওয়া অসম্ভব, এটা তুমি কখনো পারবে না। নরকের রাজা বলে, কে বলেছে? আমাদের একটা বইতে অমর কিভাবে হওয়া যায় সেটা লেখা আছে। মাঙ্কি সেই বইটা দেখে ফেলে। স্বর্গের রাজা নরকের রাজাকে বলে, তুমি আসলেই একটা গবেট, কিছুক্ষণ চুপ থাকতে পারলে না? মাঙ্কিকে ওই বই নিয়ে যাওয়া থেকে তাড়াতাড়ি আটকাও, ও যেন কোনোভাবেই ওই বই নিয়ে এখান থেকে বের হতে না পারে। নরকের রাজা মাঙ্কিকে অনেক আটকানোর চেষ্টা করে, কিন্তু মাঙ্কি তাকে ফাঁকি দিয়ে বইটা নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। মাঙ্কি লিনকে ওই বই পড়ে বলতে বলে সে এখন পুরোপুরি অমর কিভাবে হতে পারবে। মাঙ্কি একটু সাইডে গেলে লিন এই ছোট্ট পুকুরের সামনে আসে আর ড্রাগন কিং এর সাথে কথা বলতে থাকে। আসলে লিন যেই গ্রামে বসবাস করে ওই গ্রামে দীর্ঘদিন যাবৎ বৃষ্টি না হওয়ার কারণে তাদের সমস্ত নদী ফসল একদম শুকিয়ে যাচ্ছিল। তাই লিন ড্রাগন কিং এর কাছে প্রার্থনা করছিল যেন তাদের গ্রামে সে বৃষ্টি পাঠিয়ে দেয়। তখন সে বাড়ির বাহিরে আসল ড্রাগন কিংকে দেখতে পায় আর তার কাছে এসে বলে, আপনি আমাদের গ্রামে বৃষ্টি এনে দিন, আপনি যা বলবেন আমি তাই করব। ড্রাগন কিং লিনকে বলে, তোমার আমার জন্য কোনো কিছু করার দরকার নেই, কিন্তু তোমাকে মাঙ্কির সাথে বন্ধুত্ব করতে হবে এবং তার কাছে যেই লাঠি আছে ওই লাঠিটা চুরি করে এনে আমাকে দিতে হবে। তুমি কি কাজটা করবে? লিন ড্রাগন কিং এর কথায় রাজি হয়ে যায় এবং এরপর থেকেই সে মাঙ্কির সাথে থাকতে শুরু করে। লিন ড্রাগনকে বলে, মাঙ্কি তার লাঠি নিজের থেকে কখনো আলাদা করে না। ড্রাগন কিং তাকে একটা বুদ্ধি দেয়। সে বলে, তুমি মাঙ্কিকে বলো এই বইতে একটা জাদুকরী ফলের কথা বলা আছে, যেই ফলটা খেলে সে অমর হতে পারবে। আমি এখান থেকে দূরে একটা জায়গায় একটা বাগানের গাছের ফলে মেডিসিন মিশিয়ে রাখবো, তুমি মাঙ্কিকে সেখানে নিয়ে আসবে, আর সে যখন সেই মেডিসিনওয়ালা ফল খেয়ে মাতাল হয়ে যাবে তখন আমি আমার লাঠি তার কাছ থেকে নিয়ে নেব। লিন ড্রাগনের কথা অনুযায়ী মাঙ্কিকে ওই ফলের বাগানের দিকে যেতে বলে। অন্যদিকে ড্রাগন কিং তার দুইটা নমুনাকে বলে, যেই গাছের উপর লাইট লাগানো আছে সেই গাছের ফলে আমি মেডিসিন মিশিয়ে রেখেছি, যখন মাঙ্কি এখানে আসবে তোমরা তাকে এই গাছের ফলটা খেতে বলবে। এটা বলে সে লুকিয়ে যায় আর এই নমুনার সাথে ধাক্কা লেগে লাইটটা পড়ে যায় আর সে লাইট উঠিয়ে যেই গাছে মেডিসিন মেশানো আছে ওই গাছের দিকে না রেখে অন্য একটা গাছের দিকে লাইট রেখে দেয়। সেই সময় সেখানে মাঙ্কি চলে আসে। এরা মাঙ্কিকে এই গাছের ফল থেকে ফল খেতে বলে। ফল খেয়ে মাঙ্কির কিছুই হয় না। এটা দেখে এই পিচ্চি সন্দেহ করে পাশে থাকা এই গাছের ফলটা খেয়ে চেক করে। ফল খাওয়ার সাথে সাথে সে মাতাল হয়ে যায়। এটা দেখে এই নমুনা বলে, তুমি ভুল গাছের ফল খেয়েছ, তোমাকে এই গাছের ফল খেতে হবে। কিন্তু তখন মাঙ্কির সন্দেহ হতে থাকে যে এখানে কিছু তো একটা গন্ডগোল আছে। মাঙ্কির সন্দেহ দূর করার জন্য সে নিজেও একটা ফল খাওয়ার জন্য রাজি হয়। তারা দুইজন ফল খেয়ে একসাথে মাতাল হয়ে যায় এবং সেখানে ড্রাগন কিং চলে আসে আর কথা বলতে বলতে মাঙ্কি ড্রাগন কিংকেও ওই গাছের ফল খাইয়ে দেয়। তারা সবাই মাতাল হয়ে মাতলামি করতে করতে সেখান থেকে চলে যায় আর মাঙ্কি অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে আসলে সে বুঝতে পারে সে অমর হয়নি। এই বিষয়টা নিয়ে মাঙ্কি লিনের সাথে ঝগড়া করতে শুরু করে। কিছুক্ষণ পর তারা ওই বইতে স্বর্গের একজন বৃদ্ধ মহিলার কথা জানতে পারে। সে বিভিন্ন রকম জিনিস দিয়ে এমন একটি উপাদান তৈরি করতে পারে যেটা খেলে যে কেউ পার্মানেন্টলি অমর হয়ে যাবে। এটা জানতে পেরে মাঙ্কি লিনকে নিয়ে স্বর্গে ওই বৃদ্ধ মহিলার বাড়িতে চলে আসে। মাঙ্কি টেবিলের উপরে রাখা একটা জিনিসের ঘ্রাণ নিলে সে সঙ্গে সঙ্গে ছোট্ট হয়ে যায় আর অনেক দুষ্টামি করতে থাকে। তখন লিন ছোট্ট মাঙ্কিকে সরি বলে তার ওই লাঠিটা নিয়ে ড্রাগন কিং এর কাছে যাওয়ার জন্য রওনা দেয়। কিন্তু তখনই দুষ্ট মাঙ্কি আবারও ওই জিনিসটার ঘ্রাণ নিয়ে বড় হয়ে যায়
আর সেখানে ওই বৃদ্ধ মহিলা চলে আসে। মাঙ্কি ও বৃদ্ধ মহিলার মাঝে একটা ফাইট শুরু হয়। তাদের ফাইট চলাকালীন লিন ওই সমস্ত উপাদান একসাথে এনে মাঙ্কির লাঠি দিয়ে সবকিছুকে মিক্স করে অমর হওয়ার ঔষধ বানিয়ে ফেলে। মাঙ্কি যখন সেটা পান করবে তখনই ওই বৃদ্ধ মহিলা সবকিছু নষ্ট করে দেয় আর মাঙ্কিকে ঘুষি মেরে একদম মহাকাশে পাঠিয়ে দেয়। লিন ভয় পেয়ে বৃদ্ধ মহিলাকে বলে, আমি শুধু এই লাঠি আমার সাথে নিয়ে যেতে চাই, এছাড়া আমার আর কোনো উদ্দেশ্য নেই। বৃদ্ধ মহিলা লিনকে লাঠি নিয়ে এখান থেকে চলে যেতে বলে। তখন মাঙ্কি মহাকাশে ঘুরে আবারও সেখানে চলে আসে আর বৃদ্ধ মহিলা তার উপর আক্রমণ করে তাকে দুর্বল করে দেয়। মাঙ্কির চিৎকার শুনে লিন সেখান থেকে আর যেতে পারে না। সে আবারও মাঙ্কির কাছে ফিরে আসে। আর কিছুক্ষণ আগে সে যেহেতু এই লাঠি দিয়ে অমরত্বের ঔষধ বানিয়েছিল, তাই লাঠিটা যখন মাঙ্কির মুখে লাগে তখন অমরত্বের ঔষধ সে কিছুটা পান করে ফেলে আর মাঙ্কি অমর হয়ে যায়। তারপর বৃদ্ধ মহিলা যখন মাঙ্কির উপর আক্রমণ করে তখন মাঙ্কি আরো শক্তিশালী হতে থাকে আর বৃদ্ধ মহিলা মাঙ্কির সাথে যুদ্ধ করার জন্য আরো দেবতাদের ডাকতে থাকে। লিন বুঝতে পারে এখানে অনেক ভয়ানক একটা যুদ্ধ শুরু হতে চলেছে, তাই লিন এই যুদ্ধকে থামানোর জন্য ওই মহল থেকে নিচে লাফিয়ে পড়ে। এটা দেখে মাঙ্কি যুদ্ধ করা বন্ধ করে লিনকে বাঁচানোর জন্য সেখানে চলে আসে। লিন বলে, তুমি আমাকে বাঁচাতে এসেছো, তার মানে তুমি আমাকে নিয়ে পরোয়া করো, তুমি আমাকে তোমার পরিবার মনে করো। মাঙ্কি বলে, একদমই না, আমি তোমাকে কিছুই মনে করি না। লিন আর মাঙ্কি এভাবেই একে অপরের সাথে ভালো মন্দ কথা বলতে থাকে। কথা বলতে বলতে হঠাৎ করে লিনের মাথায় একটা আইডিয়া আসে। সে মাঙ্কিকে বলে, তুমি যেহেতু এখন অমর হয়ে গেছো, তাহলে তুমি পানির নিচে কতক্ষণ নিঃশ্বাস নিতে পারবে। এটা শুনে মাঙ্কি পানির নিচে চলে যায় আর লিন সেই সুযোগে ওই লাঠিটা ড্রাগন কিংকে দিয়ে দেয়। রাতে মাঙ্কি পানির উপরে এসে যখন জানতে পারে লিন লাঠি ড্রাগন কিংকে দিয়ে বিশ্বাসঘাতকতা করেছে, সে অনেক কষ্ট পায়। লিন বলে, আমি বাধ্য হয়ে এটা করেছি, আমার পুরো গ্রাম পানির অভাবে শেষ হয়ে যাচ্ছে, তুমি আমাকে ক্ষমা করে দিও। মাঙ্কি অনেক রাগান্বিত হয়ে যায়। তখন সেখানে ড্রাগন কিং লাঠি নিয়ে চলে আসে আর বলে, এই লাঠি আমার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য এই ছোট্ট মেয়েটাকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি এই লাঠির সাহায্যে এই পুরো দুনিয়াটাকে ধ্বংস করে দেব। এটা বলে ড্রাগন কিং চলে যায়। লিন বুঝতে পারে ড্রাগন কিং লাঠি দিয়ে এই পুরো দুনিয়াটাকে শেষ করে দেবে। সে লাঠি ড্রাগন কিংকে ফিরিয়ে দিয়ে অনেক ভুল কাজ করেছে। মাঙ্কি লিনের উপর প্রচন্ড রেগে যায় আর বলে, এখন আসল যুদ্ধ শুরু হবে। এটা বলে সে চলে যায়। ড্রাগন কিং লাঠি পাওয়ার খুশিতে গান গাইতে থাকে আর ধীরে ধীরে ওই লাঠির শক্তিতে সে অনেক বড় ও ভয়ানক একটা ড্রাগন হয়ে যায় আর আশেপাশের সবকিছুকে ধ্বংস করতে থাকে। তখন সেখানে মাঙ্কি তার অনেকগুলো ক্লোন নিয়ে ড্রাগনের সাথে যুদ্ধ করতে চলে আসে, কিন্তু এতগুলো মাঙ্কি মিলেও ড্রাগনকে হারাতে পারছিল না। ড্রাগন মাঙ্কির সমস্ত ক্লোনগুলোকে একে একে ধ্বংস করে দেয়, কিন্তু ড্রাগন কিং মাঙ্কি কিংকে কোনোভাবেই হারাতে পারছিল না। সে মাঙ্কিকে ঘুষি মেরে পানিতে ফেলে দেয়। তখন লিন তাকে বলে, তুমি আমার গ্রামকে ছেড়ে দিলে আমি তোমাকে মাঙ্কির দুর্বলতা বলবো। এই কথায় ড্রাগন রাজি হয়ে যায়। লিন বলে, ওকে শুধুমাত্র বিদ্যুৎ দিয়ে হারানো সম্ভব, তাছাড়া ওকে হারানো সম্ভব না। এটা শুনে ড্রাগন মাঙ্কির উপরে বিদ্যুৎ দিয়ে আক্রমণ করে। মাঙ্কির শরীরে বিদ্যুৎ লাগতেই সে ধীরে ধীরে আরো বড় ও শক্তিশালী হয়ে যায়। মানে লিন ড্রাগনকে বোকা বানিয়ে মাঙ্কিকে সাহায্য করেছে। মাঙ্কি পানির নিচে তার লাঠি দেখতে পায়। সে লাঠি নিয়ে পানির উপরে চলে আসে আর ড্রাগন কিং এর সাথে যুদ্ধ করতে শুরু করে। মাঙ্কি কিং আর ড্রাগন কিং এর মাঝে অনেক অসাধারণ ও ভয়ানক একটা যুদ্ধ হয়। মাঙ্কি ড্রাগন কিংকে মেরে মেরে তার সমস্ত চর্বি বের করে তাকে একটা টিকটিকির সমান বানিয়ে দেয়। ড্রাগন কিংকে হারানোর পরে মাঙ্কি তার চোখের লেজার দিয়ে স্বর্গের রাজাকে বিরক্ত করতে থাকে। এটা দেখে স্বর্গের রাজা সাথে করে আরো দুইজনকে নিয়ে মাঙ্কিকে শিক্ষা দেওয়ার জন্য নিচে চলে আসে। মাঙ্কি তাদেরকে বলে, আমি তোমাদের সবাইকে হারিয়ে তোমাদের উপর রাজত্ব করব। এটা বলে সে তার লাঠি দিয়ে সবাইকে মেরে আবারও উপরে পাঠিয়ে দেয়। অর্থাৎ মাঙ্কির ভিতরে অহংকার চলে এসেছে। সে ক্ষমতার অহংকারে একদম অন্ধ হয়ে গেছে আর আশেপাশের সবকিছুকে সে একদম উলটপালট করতে থাকে। এটা দেখে সেখানে বুদ্ধা চলে আসে। লিন বুদ্ধাকে বলে, মাঙ্কি খারাপ না, তাকে শুধু এটা বোঝাতে হবে যে সে ভুল করছে। বুদ্ধা মাঙ্কি কিংকে তার হাতে নিয়ে বলে, আমার কাছে তোমার জন্য একটা টাস্ক আছে। তুমি যদি আমার হাত থেকে বেরিয়ে যেতে পারো তাহলে আমি তোমাকে স্বর্গের রাজা করে দেব, কিন্তু তুমি যদি আমার হাত থেকে বের হতে না পারো
তাহলে তোমাকে অনেক লম্বা সময় পর্যন্ত পৃথিবীতে থেকে তপস্যা করতে হবে। মাঙ্কি কিং এটা শুনে হাসতে থাকে আর উড়তে উড়তে মহাকাশের হাজারো লাইট ইয়ার্স দূরে হাজারো গ্যালাক্সি পার করে এই ব্রহ্মাণ্ডের একদম শেষ সীমানায় চলে আসে আর সেখানে একটা ক্রস চিহ্ন দিয়ে দেয়। তখন আমরা দেখি মাঙ্কি বুদ্ধার হাত থেকে কখনো বের হতেই পারেনি। সে যেই চিহ্নটা দিয়েছিল সেটা আমরা বুদ্ধার হাতেই দেখতে পাই। তখন বুদ্ধা মাঙ্কিকে একটা পাথরের মধ্যে বন্দি করে দেয় আর বলে, যতক্ষণ না তুমি নিজেকে কন্ট্রোল করা শিখতেছো ততক্ষণ তোমাকে এখানে থেকেই নিজের মনকে শান্ত করা শিখতে হবে। এটা বলে সে চলে যায়। তারপর আমরা দেখি লিন ওই পাথরের পাহাড়ে মাঙ্কির সাথে দেখা করতে আসে আর তাকে বলে, বুদ্ধা এই পাথরের পাহাড়কে একেবারে বন্ধ করে দিবে, তাই আমি শেষবারের মতো তোমার সাথে দেখা করতে এসেছি। লিন মাঙ্কিকে তার লাঠি ফিরিয়ে দেয় এবং তারা একে অপরের সাথে তাদের দেখা হওয়ার পর থেকে এই পর্যন্ত তাদের জার্নির বিষয়ে গল্প করে এবং একে অপরকে বিদায় জানিয়ে দেয়। আর এই পাথরের পাহাড়টি বন্ধ হয়ে যায় আর লিন মাঙ্কির স্মৃতি নিয়ে সেখান থেকে চলে যায়। এভাবেই 500 বছর কেটে যায়। একদিন রাতে কয়েকজন লোক এসে ওই পাথরের দরজা খুলে মাঙ্কিকে বলে, পৃথিবীতে রাক্ষসেরা হইচই লাগিয়ে রেখেছে। বুদ্ধা বলেছে তোমাকে পাথরের পাহাড় থেকে বের করতে। তুমি কি আমাদের সঙ্গে যুদ্ধ করতে যাবে? মাঙ্কি কিং এটা শুনে পৃথিবীকে বাঁচানোর জন্য যুদ্ধে যেতে প্রস্তুত হয়ে যায়। আর এখানেই এই মুভিটা শেষ হয়।